শুধু দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা এখন দেশের রাজনীতি, গণতন্ত্র এবং ভবিষ্যৎ নির্বাচন সব কিছুর সাথেই গভীরভাবে জড়িত। আর সেটা হলো গণভোট। এই বিষয়ে আলোচনার জন্য আজকে আজকের বাংলাদেশের পক্ষ থেকে আছি আমি তানভীর, এবং আমাদের সাথে আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব সাইফ। আবারও বলে রাখছি, এটা ওনার ছদ্মনাম। জনাব সাইফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাই আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। জনাব সাইফ, আজকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি আছে সেটার পরিপ্রেক্ষিতে। স্পেশালি গণভোট নিয়ে যেই সংশয়টা দেখা যাচ্ছে যে সরকার যেখানে এই গণভোটের জন্য ক্যান্ডিডেট না, তো সরকারের পক্ষ থেকে একটা বিশাল পরিমাণ প্রচারণা চালানো হচ্ছে গণভোটে অংশগ্রহণ করে হ্যাঁকে জয়যুক্ত করার জন্য। আপনি যদি কিছু বলতে চান এই বিষয়ে, প্লিজ। গণভোটের ইতিহাসটি জানতে হবে প্রথম। বাংলাদেশের স্বাধীনতার পরে এ পর্যন্ত গণভোট অনুষ্ঠিত হয়েছে ৩টি, এবং সেগুলো ৩টির মধ্যে ২টি গণভোট অনুষ্ঠিত হয়েছে সংবিধানকে স্থগিত করে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসা সামরিক বাহিনীর প্রধান যখন সর্বময় রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলো। সেটি 1977-এ প্রথম যে গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল সেটি হলো 30শে মে। তৎকালীন মেজর জেনারেল বীর উত্তম জিয়াউর রহমানের প্রতি এবং তার গৃহীত নীতি ও কার্যক্রমের প্রতি মানুষের আস্থা আছে কি না, এই নিয়ে একটি হা না ভোট অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই গণভোটে প্রশ্নটি ছিল খুবই ছোট, যে জনসাধারণ বাংলাদেশের ভোটাররা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানকে সমর্থন করেন কিনা, তার কার্যক্রম, তার নীতি আদর্শ যেগুলো আছে, তাকে সমর্থন করা মানেই হলো যে তার নীতি আদর্শ, তার যে পদক্ষেপ, তার সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলির প্রতি সমর্থন ব্যক্ত করা। যদি জিয়াউর রহমানকে মেনে নেয় মানুষ, তাহলে হ্যাঁ ভোট দেবে। যদি জিয়াউর রহমানকে না মানে, তাহলে না ভোট দেবে। সেইখানে একতরফাভাবেই যেহেতু নির্বাচনটি হয়েছিল এবং জিয়াউর রহমান তখন রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছেন 22শে এপ্রিল রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়ে তিনি তার অধীনেই একটি গণভোট দিয়েছিলেন তাকে সমর্থন করেন কিনা। বুঝেন যে সেই গণভোটটি সরকারের সমস্ত রাষ্ট্রযন্ত্র, সরকারের বাহিনীসমূহ, সরকারের অধীনস্থ যতগুলি সংস্থা আছে সবগুলি সংস্থাই এই সমর্থন ব্যক্ত করার জন্য জনগণের কাছে হ্যাঁ ভোট প্রার্থনা করেছিল। এবং সেইখানে 88-র উপরে ভোট কাস্টিং হয়েছিল। সেই কাস্টিং ভোটের উপরে, হ্যাঁ, সেই কাস্টিং ভোটের তিনি ভোট পেয়েছিলেন 98.9, অর্থাৎ প্রায় 99। আর 1.1 ভোট হয়েছিল না বাক্সে। এটি হলো প্রথম গণভোট। আর দ্বিতীয় গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল সাত্তার সরকারের কাছ থেকে, বিচারপতি সাত্তারের যে গণতান্ত্রিক সরকারের যিনি রাষ্ট্রপতি ছিলেন, সেই যখন জিয়া রহমান নিহত হলেন 30শে মে 1981, কাকতালীয়ভাবে 30শে মে 1977 জিয়া রহমান সাহেব গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছিলেন, এবং 1981 সনের 30শে মে তিনি আবার নিহত হয়েছিলেন এই একই তারিখে। তো তিনি নিহত হওয়ার পর বিচারপতি সাত্তার যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তখন কিছুদিন পরেই 1982 সনের 24শে মার্চ লেফটেন্যান্ট জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণ করে নেয় এবং বিচারপতি সাত্তারকে বন্দুকের মাধ্যমেই জোর করেই ক্ষমতাচ্যুত করে, এবং তিনি ক্ষমতা গ্রহণ করে রাষ্ট্রপতি হন এবং প্রধান সামরিক আইন প্রশাসক
এবং সেইখানে তিনি একটি গণভোট দেন। সেই গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল 1985 সনের 21শে মার্চ, এবং সেই যে 1981 সনের 21শে মার্চ একই হানা ভোট প্রার্থনা করেছে, সেইখানে কাস্টিং ভোটের পরিমাণ ছিল 72-এর উপরে, এবং সেই কাস্টিং ভোটের 94.5 ভোট হা বাক্সে দেখানো হয়েছিল, আর না বাক্সে দেখানো হয়েছিল 5.5 ভোট। এই হলো আচ্ছা। দ্বিতীয় গণভোট। আচ্ছা। তৃতীয় গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল একটি গণতান্ত্রিক ব্যবস্থার অধীনেই, এবং 1991-এর 15ই সেপ্টেম্বর সেই গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল একটি সাংবিধানিক প্রশ্নে। সেইখানে আচ্ছা। প্রশ্নটি ছিল সেটি হলো যে 3 জোটের রূপরেখায়, এরশাদ বিরোধী আন্দোলনে যে 3 জোট হয়েছিল, সেই 3 জোটের রূপরেখায় সংসদীয় পদ্ধতির গণতন্ত্রী উত্তরণের একটি দাবি ছিল। আচ্ছা। সেইখানে 1991 সনে যখন বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠন হয়েছে, তখন পার্লামেন্টে এই প্রশ্নটি উত্থাপিত হয় এবং দাবিটি জোরালোভাবে আনা হয়। সেখানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে 15 দলীয় ঐক্যজোট এবং বামপন্থীদের 5 দলীয় ঐক্যজোট, তারা বিএনপি 7 দলীয় ঐক্যজোটের অধীনে আন্দোলন করেছিল। আন্দোলন করে তারা যখন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায়, তখন বিএনপির কাছে জোরালোভাবে এই দাবিটি উত্থাপন করা হয় যে আমাদের দাবি ছিল এরশাদ রেজিমের কাছে যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা কায়েম হবে। সেইখানে যখন একটি চাপের মুখে বিএনপি এটিতে রাজি হয়, তখন একটা বিল উত্থাপন করা হয়। সেই বিলটি পাশও হয়, কিন্তু সেইখানে বিচারপতি শাহাবুদ্দিন তখন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করছিলেন। তার কাছে এই বিষয়টি আসে যে সংসদীয় পদ্ধতি জনগণের কাছে যদি জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তিনি রাষ্ট্রপতি সেই ম্যান্ডেটে তিনি স্বাক্ষর করবেন এবং সংসদীয় পদ্ধতি কায়েম হবে। সেইখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটে কাস্টিং ভোট ছিল মাত্র 35.2 ভাগ, এবং কাস্টিং ভোটে হাঁ বাক্সে ভোট পড়েছিল 84.38, এবং না বাক্সে ভোট পড়েছিল 15.62 ভাগ। এই হলো গণভোটের ইতিহাস। তাহলে এখান থেকে দুইটা জিনিস আমি ব্যাখ্যা করতে পারি যে আপনি যেই 3টা গণভোটের কথা বললেন, তার মধ্যে অ্যাকচুয়ালি দেখা গেল একটাই গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য গণভোট হলো, আর 2টা হলো যে সরকার নিজে পরিচালনা করলো তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। আর আর যেটা দেখলাম সেটা হলো যে ওই দুটো পদ্ধতিতে অ্যাকচুয়ালি দেখানো হয়েছে ভোটারের সংখ্যা অনেক বেশি, অথচ গণতান্ত্রিক পদ্ধতিতে যখন যাচ্ছে তখন ভোটারের সংখ্যাটা আবার অনেক কম, 35% অনলি, আপনি যেটা বললেন। হ্যাঁ, এবং সেইখানে তো মূলত সামরিক বাহিনী থেকে আসা ক্ষমতা দখল করা, অবৈধ অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতা দখল করার পর তাদেরকে একটা ম্যান্ডেট নেওয়া হয়েছে তাদের রাষ্ট্রপতি পদে থাকার জন্য। কাজে এটি একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া, এবং সামরিক তন্ত্রের মাধ্যমেই মূলত এই শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখা। আপনি যেহেতু ম্যান্ডেটের কথা বললেন, আপনি যেহেতু ম্যান্ডেটের কথা বললেন, একটা প্রশ্ন ছিল আমার যে আমাদের যে এখন এই যে বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকার আছে, এই অন্তর্বর্তী সরকার কি সাংবিধানিকভাবে গণভোট আয়োজনের ম্যান্ডেট রাখে কোনোভাবে, কোনো দিক দিয়ে? সেই বিষয়টি আমি আলোচনা করতে চাই যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, যেটি অন্তর্বর্তী সরকার, এইখানে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছিল 5ই আগস্ট। কারণ 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে কাউকে দায়িত্ব দিয়ে যাননি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে, কিংবা মন্ত্রী পরিষদও নেই। এবং 5ই আগস্টের পরে যে ঘটনাটি, রাষ্ট্রপতির নির্দেশক্রমে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছিল। পার্লামেন্ট ভেঙে দেওয়ার কারণে প্রধানমন্ত্রীও নেই, মন্ত্রী পরিষদ নেই, সংসদও নেই। সেইখানে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হলো প্রধানমন্ত্রী না থাকার কারণে, সেই সাংবিধানিক শূন্যতা পূরণ করবে কিভাবে, সেটি এর জন্যেই 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ একটি
সাংবিধানিক ভয়াবহ শূন্যতা সৃষ্টি হয়। হুম হুম সেখানে হুম হুম একটা রাষ্ট্রপতি তখন একটা বিকল্প, সংবিধানে যে ১০৬ অনুচ্ছেদ, সেই ১০৬ অনুচ্ছেদে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে একটা পরামর্শ চাইতে পারেন। হুম 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 এটা হলো যে অ্যাডভাইজরি অপিনিয়ন অফ দি অ্যাপিলেট ডিভিশন অফ সুপ্রিম কোর্ট, হুম এটা চাইতে পারেন। ১০৬ অনুচ্ছেদে সেই কথাটি বলা আছে। এবং এর আলোকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব একটা অপিনিয়ন চাইলেন, এবং সেই অপিনিয়নে ১০৬ অনুচ্ছেদ মোতাবেক সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন শুনানি করলো, এবং সেইখানে তারা একটা মতামত দিল। সেই মতামতের আলোকে একটি অন্তর্বর্তী সরকার কায়েম হলো। হুম এবং হুম সেইখানে অন্তর্বর্তী সরকারের কিছু সুনির্দিষ্ট হুম আহ, হুম যে মতামতটা দেওয়া হয়েছিল অ্যাপিলেট ডিভিশন থেকে, সেখানে বলা হয়েছে যে হ্যাঁ, এই ধরনের সাংবিধানিক পরিস্থিতি, সাংবিধানিক শূন্যতাজনিত পরিস্থিতিতে হুম হুম অন্তর্বর্তী হুম সরকার গঠনের বৈধতা আছে, এবং প্রধান উপদেষ্টা এবং একটি উপদেষ্টা পরিষদ আহ, রাষ্ট্রের কার্যক্রম স্বাভাবিকভাবে যেন পরিচালনা করতে পারে, আচ্ছা এই আচ্ছা ধরনের হ্যাঁ। একটি মতামত দেওয়া হয়েছিল। এবং তার আলোকেই প্রধান উপদেষ্টার শপথ হয়েছিল আচ্ছা, সংবিধান সেটা থেকে সম্মতভাবে। একটা প্রশ্ন ছিল, সেটাতে কি কোনো সময়সীমা দেয়া আছে যে এই অন্তর্বর্তী সরকারের সময়সীমাটা কেমন থাকতে পারে, এরকম কোনো না, ইঙ্গিত কি দেয়া আছে? না, আচ্ছা আচ্ছা এই পরামর্শের মধ্যে সময় উল্লেখ নেই, কিন্তু আচ্ছা আচ্ছা রাষ্ট্রের যে স্বাভাবিক কার্যক্রম সেটা হুম পরিচালনার কথা বলা আছে। আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা আজকে যে প্রশ্নটি আপনি করলেন, এই হ্যাঁ প্রশ্নটি হ্যাঁ কিন্তু আজকে সারা দেশেই যারা সংবিধান বিষয়ে কিছুটা হুম সচেতন, হুম 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 চিন্তা হুম হুম। করে, তাদের মধ্যে এই প্রশ্নটা আছে যে হ্যাঁ, সংবিধানে তো অন্তর্বর্তী গণভোটের সরকার, কোনো হ্যাঁ 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 হ্যাঁ, বলেন। সংবিধানে যে অন্তর্বর্তী সরকার কি আসলে কোনো সাংবিধানিক বিষয়ে কোনো কাজ করতে পারে কিনা? না। আচ্ছা হ্যাঁ এটা না সুস্পষ্টভাবে এখানে একটা বিষয় আছে যে রাষ্ট্রের যে হুম হুম স্বাভাবিক কার্যক্রমের মধ্যে রাষ্ট্রের নির্বাহী কিছু কাজ আছে, প্রশাসনিক কাজ আছে, হুম 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 অর্থনৈতিক কাজ আছে। দৈনন্দিন প্রশাসন চালু রাখার জন্যে যে সমস্ত জি কাজ, সেইগুলি এই অন্তর্বর্তী সরকার তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা একটা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ। সীমিত কাজের সীমিত সরকার, পরিসরে অন্তর্বর্তী আচ্ছা হ্যাঁ সরকার। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ এবং সেখানে শুধু রাষ্ট্রের ধারাবাহিকতাটা, সরকারের ধারাবাহিকতা রক্ষা করবে। এবং আচ্ছা সেইখানে যাতে আবার একটি দ্রুত স্বাভাবিক সাংবিধানিক ব্যবস্থায় যাতে ফিরে যায় রাষ্ট্র, হুম হুম সেটি হলো যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন ফিরে যায়, সেই লক্ষ্যে যা যা করণীয় অন্তর্বর্তী সরকার তাই শুধু করবে। এখানে আচ্ছা নির্বাচন করবে, নির্বাচনের মধ্য দিয়ে, জাতীয় সংসদের নির্বাচনের মধ্য দিয়ে একটি সংসদ গঠিত হবে, এবং সেইখানে একটি সরকার গঠিত হবে। হ্যাঁ তারপরে এই স্বাভাবিক অন্তর্বর্তী সংসদীয় সরকারের দায়িত্ব ব্যবস্থায় তো শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই বুঝতে পারলাম ব্যবস্থায় ফিরে যাবে। আচ্ছা এটিরই হ্যাঁ ম্যান্ডেট আছে। এই ১০৬ অনুচ্ছেদের যে গঠিত সরকার হুম এই হুম অন্তর্বর্তী সময়ের জন্যে, হুম হুম তা হুম দীর্ঘমেয়াদী সরকার না এটি। এবং এ আচ্ছা নিয়েও প্রশ্ন আছে। আজকে যখন যখন ১ বছর ৫ মাস অতিবাহিত হচ্ছে, বা ৬ মাস, ১.৫ বছর, এটি নিয়ে ভবিষ্যতে কিন্তু সাংবিধানিক প্রশ্ন উঠতে পারে। এবং এর মধ্যেই আপনি লক্ষ্য করে থাকবেন যে হাইকোর্টে কিন্তু রিট হচ্ছে। গত ২ দিন আগে যে রিটকারীকে কিন্তু হামলাও করা হয়েছে। আচ্ছা এই আচ্ছা ধরনের এই ধরনের সাংবিধানিক প্রশ্ন নিয়ে আজকে হয়তো সুযোগ নেই, মবের ভয়। এই কারণে অনেকেই এই সাংবিধানিক প্রশ্নে রিট করতে পারছেন না। কিন্তু আচ্ছা যখন মবের ভয় থাকবে না, তখন কিন্তু এই প্রশ্নগুলি আসবে। দেশ তো আজকে কোনোভাবেই সাংবিধানিক প্রক্রিয়ায় নেই, কিংবা আইনগতভাবে, বিধিসম্মতভাবে পরিচালিত কতটুকু হচ্ছে? কোথাও হচ্ছে না। জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, রাষ্ট্রের বাহিনীসমূহে। আপনি দেখছেন, এবং সারা দেশবাসী দেখছে, যে সেখানে বাড়িঘরে হামলা হচ্ছে। হুম হুম ধানমন্ডি হুম ৩২ নম্বর একটি উদাহরণ।
সেখানে হামলা হচ্ছে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে হামলা হচ্ছে, যেখানে জানমালের নিরাপত্তা দেবে রাষ্ট্র। কোনো বাড়ি ঘরে কেউ হামলা করলে সেটি তো প্রতিহত করবে রাষ্ট্র আইনগতভাবে। সেই সেই আইনগতভাবে ব্যবস্থা আমরা দেখছি না। সেই প্রতিহত করতে পারছে না। আপনি এই ৩২ ধরনের নম্বরের একটি কথা বললেন। ব্যবস্থা। এর সাথে আরো একটা সুন্দর এক্সাম্পল আমরা দেখাতে পারি, সেটা হলো প্রথম আলো আর ডেইলি স্টারে যে আক্রমণটা হলো, ঠিক প্রশাসনের সামনে বসেই মব লিঞ্চিং করে ওরা আক্রমণটা করলো, এবং ওইখানে কয়েকজন সাংবাদিক Yes, আটকাও পড়েছিল ডেইলি স্টারের অফিসে। হ্যাঁ, ফরচুনেটলি ওদেরকে বের করতে পেরেছে, কিন্তু অফিস দুটো রক্ষা করতে পারলো না। পারলো না। সারা দেশে এই ধরনের ঘটনা ঘটছে। যথাযথ আইনি প্রক্রিয়াটাও নিতে পারছে না, কিংবা আইনি প্রক্রিয়া যদি কারোর বিরুদ্ধে নিয়েছে, আহ, মানে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বুক ফুলিয়ে যখন বলা হচ্ছে যে আমি থানায় হামলা করেছি, আমি একজন এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, আমরাই, এই ধরনের স্বীকারোক্তি দেওয়ার পরেও রাষ্ট্রীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পরেও দেখা যাচ্ছে যে রাষ্ট্রের পক্ষ থেকেই তাকে আবার ছাড়িয়েও নেওয়া হচ্ছে। তো এখন আপনাকে জামিনও দিতে যদি বাধ্য। প্রশ্ন কাজেই করি, আপনি আমি যেটা না বললেন যে হ্যাঁ, হ্যাঁ, না আমি এই জায়গাটা বলেন। শেষ করে নিই। সেটি হ্যাঁ, হ্যাঁ, হলো যে বলেন। রাষ্ট্র সঠিকভাবে তার আইন প্রয়োগ করতে পারছে না। এটি তো দিবালোকের মতো স্পষ্ট। এবং সেই অবশ্যই। জায়গায় আজকে গণভোটের যে প্রশ্নটি আপনি তুলেছেন, সেই গণভোটটি, সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে যেই হ্যাঁ সরকার বলেন, অ্যাকচুয়ালি আইনটাকে, নিরাপত্তা ব্যবস্থাটাকে, রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে পুরোপুরিভাবে পুরোপুরি কেন, কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না, সেই সরকার নিজে নিজে একটি পক্ষের কথা বলছে, তারা কিভাবে নিরপেক্ষ এই গণভোট পরিচালনা করবে? আমার প্রশ্নটা হলো সেটা যে ওরা ওই সরকারকে আমরা দেখছি যে এই যে আপনি যেমন বললেন যে একজন এসে বলছে যে আমি থানা পুড়িয়েছি, কিংবা আমি এসআই সুশান্ত, ওনার নামটা, এসআই কে পুড়িয়ে হত্যা করেছে, সন্তোষ। তারপরেও এসআই সন্তোষকে পুড়িয়ে হত্যা করার পরেও সরকারের মদতেই বলা যায় মোটামুটি যে সে ছাড়া পেয়ে গেল আবার। এখন এই সরকার নিজেই একটা পক্ষ নিচ্ছে, তারা কিভাবে নিরপেক্ষ একটি গণভোট পরিচালনা করবে? না, গণভোটে তো সরকার পক্ষপাতিত্বের দোষে দুষ্ট ইতিমধ্যে হয়ে গেছে। আপনি হ্যাঁ। নিশ্চয়ই দেখেছেন, লক্ষ্য করেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালতে, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে, মসজিদ মাদ্রাসার সামনে, মন্দিরের সামনে, সর্বত্রই একটা ব্যানার টানিয়ে হ্যাঁ বাক্সে ভোট দেওয়ার জন্যে খোদ নির্বাচন কমিশন থেকে এই ধরনের পোস্টার, এই ধরনের ফেস্টুন, ব্যানার লাগানো হয়েছে। কাজেই মানে খোদ নির্বাচন নির্বাচন কমিশন, কমিশনই বলছে হ্যাঁ ভোটে, হ্যাঁ হ্যাঁ ভোট দেওয়ার জন্য, আবার হ্যাঁ নির্বাচন কমিশনই এটা পরিচালনা করবে নির্বাচনটা, না ভোট কিভাবে মানুষ দিবে তাহলে? না ভোট দেওয়ার কোনো সুযোগ নেই তো, স্বাধীনতা নেই আচ্ছা। তো। সেইখানে হ্যাঁ, তো হ্যাঁ। সরকার প্রধান থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলী, এবং যেহেতু সরকার বলছে, কাজেই প্রত্যেকটা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, ওসি, প্রত্যেকে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ব্যাংকে গিয়ে দেখবেন আপনি সেই ধরনের পোস্টার দেওয়া। কাজেই আপনি না বাক্সে ভোট দেওয়ার কোনো সুযোগ রাখছে না সুযোগই তো নেই। সরকার। কাজেই সরকার, ইন্টারিম গভর্নমেন্ট এবং তার অধীনস্থ সকল সংস্থাসমূহ, সকল প্রতিষ্ঠান, সকল মানে দায়িত্বে নিয়োজিত সবাই হা বাক্সের ভোট চাইছে। সেইখানে জনগণের স্বাধীনতা কোথায় না বাক্সে ভোট দেওয়ার? আপনি এই যে এই হ্যাঁ ভোটটা দেবে হলো একটা সনদের উপর, এই সনদটা সাংবিধানিক প্রশ্ন। আপনি প্রথমেই যে রিটটা আসবে সেটা হলো যে ইন্টারিম গভর্নমেন্টের, মানে দিস গভর্নমেন্ট হ্যাজ নো অথরিটি টু রেজ এনি কনস্টিটিউশনাল কোশ্চেন। এটা ইন্টারিম গভর্নমেন্টের সেই সুযোগই নেই। তত্ত্বাবধায়ক সরকার বলেন, ইন্টারিম গভর্নমেন্ট বলেন, সাংবিধানিক প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। আজকে যে জুলাই সনদ, সেই সনদটি একটি সাংবিধানিক প্রশ্ন। সেইখানে আগামী দিনের সংবিধান, আপনি ধরেন 4টি জাতীয় মূলনীতি ছিল, এইখানে সেই মূলনীতিগুলো বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে সেখানে সাম্য, সামাজিক মর্যাদা, মানবিকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি,
এই সমস্ত বিষয় এবং গণতন্ত্র এই সমস্ত বিষয় আনা হয়েছে। সেইখানে হয়তো কেউ কেউ ধর্মনিরপেক্ষতা চায়, সেই মানুষটির তো স্বাধীনতা নাই। আপনি এখানে যে সাংবিধানিক প্রশ্ন তোলা হয়েছে জুলাই সনদে, হুম হুম মজার ঘটনা হলো সেখানে দেখেন যে একটা জায়গায় আছে যে প্রধানমন্ত্রী তিনি একাধারে 10 বছর থাকতে পারবেন, হুম হুম, এবং প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। এই আচ্ছা, সমস্ত প্রশ্ন আছে। আরো ভালো কিছু বিষয়ও আছে এই হ্যাঁ হ্যাঁ, সনদের মধ্যে, যেমন ধরেন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। হুম এটা হুম একটা হুম। ভালো, ধরেন সবাই এটাকে আমরা সমর্থন করলাম। আমি তখন হাঁ ভোট তাহলে দিয়ে কি আপনি আমার প্রশ্ন একটা এখন আপনি সমর্থন না, করছেন, আরেকটা সমর্থন আমি করছেন এটাকে না। হ্যাঁ, এই যে প্রশ্নটাই যে এইখানে যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নের ধরেন যে হুম হুম, যত সাংবিধানিক ইস্যু আছে আমি 80% সমর্থন করলাম। কিন্তু 20% আমি এর বিরোধিতা করি। সেই বিরোধিতা করার সুযোগ তো নেই। এখানে না, যারা মনে করে যে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন, এটা যিনি মনে করেন তিনি তো না ভাগসে ভোট দিতে হবে। অথচ তিনি পছন্দ করছেন যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের যে বিধানটা এটা পছন্দ করেছেন। তাহলে হুম তার হুম হুম। তার ওই প্রশ্নে তিনি হ্যাঁ, আর এই যে দলীয় প্রধানমন্ত্রীর প্রশ্নে না। এটা কিভাবে তিনি ভোটটা দেবেন? আমার এবং মনে সেই হয় জায়গায় বাংলাদেশের মানুষ এই প্রথম পৃথিবীতে কনফিউজ। এই প্রথম বাংলাদেশের মানুষ হ্যাঁ, একটা পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে যেখানে 4টা প্রশ্নের উত্তর একটা। মানে আপনি 2টাতে আপনি এগ্রি করতে পারেন না, চারটা 2টাতে তো হয়তো বা ডিসএগ্রি না, করতে পারেন, কিন্তু আপনার চারটা একটাই উত্তর দিতে হবে। হ্যাঁ, চারটা তো প্রশ্ন না, প্রশ্ন তো চারটা না, অসংখ্য। না, আমি এবং বললাম আর কি, কথার কথা চারটাকে আমি বললাম। হ্যাঁ, হ্যাঁ। মানে প্রধান শিরোনাম হিসেবে চারটা প্রশ্ন আনা হয়েছে, কিন্তু হুম এই হুম হুম। প্রধান শিরোনামের সাথে কিন্তু ব্রাঞ্চ অনেকগুলো আছে, শাখা হ্যাঁ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। তো সেই প্রশ্নে হানা ভোট হচ্ছে। এই হানা ভোট আমি এভাবে সংক্ষিপ্তভাবে বলতে চাই যে সেটি হলো হুম হুম। ইন্টারিম গভর্নমেন্ট কোনো সাংবিধানিক প্রশ্ন আনতেই পারে না, এক আচ্ছা। নাম্বার। হুম হুম। কাজে এটা একটা অবৈধ কোনো বর্তমান ভ্যালিডিটি। সংবিধান অনুযায়ী, এবং বর্তমান 106 অনুচ্ছেদের যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই ইন্টারিম গভর্নমেন্টও সাংবিধানিক কারণে এটি পারে না। এটার এটি কোনো হলো ভ্যালিডিটি প্রথম প্রশ্ন, থাকারই কথা না। হ্যাঁ ভ্যালিডিটি থাকে না। দ্বিতীয় হ্যাঁ। প্রশ্ন হলো যে সরকার জনগণকে স্বাধীনতা দেয়নি, দিচ্ছে না যে তুমি হাও দিতে পারো নাও দিতে পারো। সেখানে সরকার, এমনকি নির্বাচন কমিশন, যখন সরকার এবং নির্বাচন কমিশন একটা পক্ষ অবলম্বন করে তাহলে নিশ্চিতভাবে ধরে নেন যে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার থেকে শুরু করে সবাই হাঁ বাক্সে ভোট দেওয়ার কর্মী। তাহলে তা তো নিরপেক্ষ অবশ্যই, সরকার কারণ তো আর রইল ওদেরকে না। ওদেরকে ট্রেনিং তো দিবে নির্বাচন কমিশনই, ট্রেনিং দিবে ওদেরকে। হ্যাঁ, সো ওদেরকে কাজে ওইভাবেই ট্রেন করবে। হ্যাঁ। এটি সম্পূর্ণভাবে এই যে জুলাই সনদ, এই জুলাই সনদটিও সঠিক নয়। ইন্টারিম গভর্নমেন্ট এটা আনতে পারে না। দ্বিতীয়ত হলো যে এইখানে সরকারের কোনো নিরপেক্ষতা নেই, জনগণের কোনো স্বাধীনতা নেই, জনগণের কোনো মতামত দেওয়ার অধিকারই নেই। অধিকার নেই। সেইখানে সেইখানে শেষ কথা হলো এই নির্বাচনের ফলাফলটা, আমি আবারও ফিরে যেতে চাই 1977-এর হুম 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 30শে মে যে গণভোট হয়েছিল সেই ধরনের একটা ফলাফল হবে, অথবা 1985 সনের 21শে মার্চ এরশাদের যে হানা ভোট হয়েছিল সেইখানে হুম যে হুম হুম। ফলাফল হয়েছিল সেই ফলাফলের দিকেই যাচ্ছে। অর্থাৎ এটা দেখানো হবে 90% লোক অথবা 80% লোক হাঁ বাক্সে ভোট দিয়েছে, আদৌ এ- জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না। ঘটবে না। এটি হলো। একটা প্রশ্ন, আর একটা আর প্রশ্ন, এই আমি জানি না এটা রিলেটেড কিনা, থেকে যায় যে হ্যাঁ, আপনি গণভোট আর সাধারণ নির্বাচন একই সাথে হচ্ছে বাংলাদেশে এবার। হুম, তো এটি আপনি আরেকটি যখন বলছেন যে, ঐতিহাসিক হ্যাঁ, আপনি যখন বলছেন যে ঐতিহাসিক ব্যতিক্রম। 90% অথবা 90+% ভোট মানুষ হ্যার পক্ষে ভোট দিবে, তো ওইখানে পার্সেন্টেজটা কিভাবে দেখানো হবে? কত পার্সেন্ট অ্যাকচুয়ালি ভোট কাস্টিং হয়েছে সেইটা কিভাবে দেখানো হবে, যে গণভোটের পক্ষে কতটুকু, মানে টোটাল কতটুকু ভোট কাস্টিং হয়েছে? প্রশ্নটা যদি আপনি বুঝতে পারেন আমি কি বলতে চাচ্ছি। না, বুঝতে পারছি যে এইখানে তো যে ভোটার যাবে সে তার কাছে ২টা ব্যালট পেপার দেওয়া হবে। হুম 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 কাজেই হুম। যে ভোটার ভোট কেন্দ্রে গেল, এর যে সংখ্যা, এই সংখ্যাটা কম হবে। এবং সেইখানে এই সংখ্যাটা
যেহেতু আওয়ামী লীগের মতো বড় একটি রাজনৈতিক দল এবং নিবন্ধিত আরো কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যেহেতু এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, তাদের হ্যাঁ, হ্যাঁ। সমর্থক গোষ্ঠী যেহেতু এই নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার সম্ভাবনাই বেশি, সেই কারণে ভোটের পার্সেন্টেজ হয়তো কম হবে। হুম, কিন্তু হুম, হুম। যতই কম হোক, সেখানে যে ডিজাইন করা হয়েছে, দেখেন, এই যে মেটিকুলাস ডিজাইন যে শব্দটি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে পেয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ, সম্ভবত হ্যাঁ। আগস্ট মাসের প্রথম দিকেই বা আগস্ট মাসের শেষ দিকে তিনি যখন নিউ ইয়র্ক তুই যখন সফরে নিউ ইয়র্কে গেলেন, গিয়েছিলেন, হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, ক্লিনটন ফাউন্ডেশনে তিনি যখন কথা বলছিলেন, তখন এই শব্দটি প্রথম আসলো, মেটিকুলাস ডিজাইন। মেটিকুলাস ডিজাইন মেটিকুলাস কিন্তু ডিজাইন এবং শুধু, মাস্টার মাইন্ড মাহফুজ আলম, হ্যাঁ, দুইটা ওয়ার্ড। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই 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 মেটিকুলাস ডিজাইন কিন্তু শুধুমাত্র আপনার জুলাই আগস্ট কেন্দ্রিক ছিল না। এই আচ্ছা। ডিজাইনের ৫ তারিখ জুলাই আগস্ট ছিল মেটিকুলাস ডিজাইনের পার্ট 1, হুম, 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 এবং হুম। মেটিকুলাস ডিজাইনের পার্ট 2 এখন ইতিমধ্যে চলছে ক্রস ফেজ 2। করেছে। না, না, আচ্ছা, ফেজ 2 কিন্তু চলে গেছে। ফেজ 2 তে ছিল আচ্ছা, আচ্ছা। যেটি, সেটি হলো একটা ভীতির রাজত্ব সৃষ্টি করা এইখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাতে এটা আওয়ামী লীগ, ট্রু। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের লোক, জয় বাংলার লোক পেলেই তাদের উপর হামলে পড়া, নির্যাতন করা, কিংবা মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থা করা, জুতার মালা গলায় পরানো, কিংবা শিক্ষকদেরকে হেনস্থা করা, তাদেরকে জোর করে পদত্যাগ করানো থেকে শুরু করে যে সমস্ত কর্মকাণ্ড এই কিছুদিন আগ পর্যন্ত হয়েছে, এগুলো ছিল মেটিকুলাস ডিজাইনের পার্ট 2 বা ফেজ 2। আর ফেজ 3 এখন চলছে যেটি, সেটি হলো এই ভীতির একটি সন্ত্রস্ত পরিস্থিতির ভেতর দিয়ে একটি মেটিকুলাস ডিজাইনের নির্বাচন হবে, এবং হুম, এই হুম, হুম, হুম। মেটিকুলাস ডিজাইনের নির্বাচনে বিজয়ী বিজয় নির্ধারণ করে রাখা হয়েছে কোন দল হুম, সংখ্যাগরিষ্ঠ হুম, আসন পেয়ে সরকার হুম, হুম, গঠন হুম। করবে। এখানে একটা পূর্বাভাস দিয়ে রাখি, সেটি হলো হ্যাঁ, হ্যাঁ। যে এখানে একটা পেন্ডুলামের মতো একটা ঝুলন্ত পার্লামেন্টের মতো হতে পারে, এবং সেইখানে আপনার এটি অনেক লম্বা ব্যাখ্যা যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আনার একটা প্রয়াস এই সরকারের ভেতরেই লক্ষ্য করা যাচ্ছে। তার যে আচ্ছা, ব্যালট আচ্ছা, পেপার আচ্ছা। ছাপানো থেকে শুরু করে নির্বাচন কমিশনের যে সমস্ত হুম, কর্মকাণ্ড, হুম, হুম। কিংবা নির্বাচনী কেন্দ্রে যারা ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন, তারা কাদেরকে এই সরকার নির্বাচিত করে আনবে, মনোনয়ন দিবে পোলিং অফিসার হিসেবে, প্রিজাইডিং অফিসার হিসেবে, রিটার্নিং অফিসার হিসেবে, সেগুলো এই ডিজাইনে আছে। এবং শুধু তাই না, আপনি পর্যবেক্ষক হিসেবে দেশের ভেতর থেকে কারা পর্যবেক্ষক কার্ড পাবে কেন্দ্রে, সেটাও কিন্তু এই ডিজাইনের ভেতরে আছে। এই ডিজাইনের মধ্যে আছে, আপনি আহ, একটা দল ভোট সেন্টারে শতাধিক বোরখা সরবরাহ করবে, এবং হিজাব পরিহিত কিছু ভোটার যাবে, তারা ফলস ভোট দেওয়ার একটা প্রক্রিয়া, এটা ইতিমধ্যেই শুরু হয়েছে। গ্রামে আচ্ছা, গ্রামে আচ্ছা। গিয়ে, হুম, হুম। সাধারণ বাড়ি ঘরে গিয়ে নারী পুরুষদের নাম, ভোটার আইডি নম্বর, এনআইডি নম্বর এনআইডি এবং হ্যাঁ, মোবাইল হ্যাঁ। নম্বর ইত্যাদি সংগ্রহ করা সংরক্ষণ হচ্ছে। চলছে। এর আচ্ছা। পেছনে, হ্যাঁ, এর পেছনে একটা ফলস ভোটের প্রক্রিয়ার অংশ হিসেবে এগুলো করা হচ্ছে, এবং সেই কারণে মনে হচ্ছে যে একটা বিশেষ দলকে আগামী পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন দেখিয়ে সরকার গঠন করার মতো একটা পরিবেশ তৈরি করার একটা প্রক্রিয়া চলছে জাতীয় আন্তর্জাতিকভাবে। এই এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটি সরকার গঠন হবে, যাতে ডক্টর ইউনূস সাহেব আগামী সরকারের রাষ্ট্রপতি হতে পারেন, অথবা আচ্ছা, তার আচ্ছা, আচ্ছা। একটা সেফ, অথবা একটা হ্যাঁ, হ্যাঁ। নিরাপদ বহির্গমন ঘটতে পারে, তার সেফ সেফ এক্সিট। হ্যাঁ, এক্সিট হ্যাঁ, হ্যাঁ। যাতে হুম, হুম, হতে হুম। পারে, সেই ধরনের একটি সরকার আনার প্রচেষ্টা আছে, এটি লক্ষ্য করা যাচ্ছে। তো যাই হোক, না, জনাব আজকের সাইফ, এই আপনাকে আলোচনায়, অনেক ধন্যবাদ। আজকে আর একটা বিষয় আমি আপনাকে বলব, যে একটা বিষয়, আমাদের সময় হাতে কম। তো আপনি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যদি একটা কিছু বলে শেষ করতে চান, যে তারা অ্যাকচুয়ালি, আপনার কি মনে হয় যে ভোটে অংশগ্রহণ করা উচিত কিংবা উচিত না? হ্যাঁ ভোটের দিকে যাওয়া উচিত নাকি উচিত না? আপনি যদি একটু কিছু একটা অ্যাডভাইস দিয়ে যদি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে দিয়ে শেষ করতে পারতেন, তাহলে খুব ভালো হতো, প্লিজ। না, সেই ক্ষেত্রে আপনি যেটা আমার কাছে প্রত্যাশা করেছেন, আমি হুম, হুম, হুম। ধরেন একজন প্রাক্তন শিক্ষক, হ্যাঁ, অবসরপ্রাপ্ত হ্যাঁ। শিক্ষক,
এবং আমি এইখানে বসে আমি কোনো আহ্বান জানানো এটা পক্ষে বিপক্ষে চলে যেতে পারে। সেই কারণে আমি আচ্ছা। যেভাবে হ্যাঁ, হ্যাঁ। বলতে চাই, আমি তো ইতিমধ্যে যে কথাগুলো বিশ্লেষণের যে কথাগুলো চলে এসছে, যে হুম, এটি হুম, একটি হুম। meticulous ডিজাইনের নির্বাচন হচ্ছে। মানুষ হুম, হুম, হুম। যারা আমাকে শুনতে পায়, তারা বুঝে নেবে যে এই যে meticulous ডিজাইনের গণভোট, ঐতিহাসিকভাবে এটি একটি ব্যতিক্রমী নির্বাচন, যে একই নির্বাচনে ২ টা ব্যালট, একই নির্বাচনে ২ টা ফলাফল। এই একটা সংসদের, একটা গণভোটের। এবং এই যে অবৈধভাবে যে অ্যা সাংবিধানিক প্রশ্ন তুলে গণভোট করা হচ্ছে, এটি সম্পূর্ণ অবৈধ এবং ইতিহাসে পূর্ববর্তী যে ৩ টি গণভোটের ২ টি গণভোট ছিল অবৈধ, এবং সেইখানে যেভাবে meticulously দেখানো হয়েছে, ষড়যন্ত্রমূলকভাবে যে ফলাফল দেখানো হয়েছে, এই ফলাফলটিও তাই হবে। তো যদি এই ফলাফলটি হ্যাঁ-কে জয়যুক্ত করা হয়, তাহলে হ্যাঁ-এর সাথে যে সংসদের ব্যালট থাকবে, সেই সংসদের ব্যালটটিও হ্যাঁ বাক্সে আপনি লক্ষ্য করে থাকবেন যে হ্যাঁ ভোটের পক্ষে সবচেয়ে জোরালোভাবে যারা ক্যানভাস করছে, তারা হলো হুম, হুম। জামাতের নেতৃত্বাধীন যে ১০ দলীয় ঐক্যজোট, সেই ১০ দলীয় ঐক্যজোটের রাজনৈতিক কর্মীরা হ্যাঁ বাক্সে ভোট দেওয়ার জন্য জোরালোভাবে ক্যাম্পেইনিং করছে। হুম, হুম, কাজেই হুম। হ্যাঁ-কে যদি জয়যুক্ত করানো হয়, তাহলে যারা হ্যাঁ-এর পক্ষে জোরালোভাবে ক্যাম্পেইনিং করছে, তাদেরকে সংসদেও জয়যুক্ত দেখানো হবে। কাজেই এই ক্ষেত্রে সাধারণ ভোটার, যারা আমাকে শুনতে পাচ্ছে কিংবা শুনতে পাচ্ছে না, সাধারণ জি, জি। ভোটারদের বিবেচনার বিষয় যে একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে এটি কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। এবং সেইখানে এই নির্বাচনটি ডিজাইনের নির্বাচন। কাজেই ডিজাইনের নির্বাচনে জনগণ কতটুকু অংশগ্রহণ করতে, কতটুকু উৎসাহ পাবে, আগ্রহ পাবে। কারণ যারা আজকে প্রতিদ্বন্দ্বী, নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা গতকালকে ছিল একসাথে। হুম, অর্থাৎ হুম, এই হুম। পূর্ববর্তী সরকারের সময়কালে তারা ছিল হ্যাঁ, 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 হ্যাঁ। ঐক্যবদ্ধ। এবং এর হুম, হুম। আগে যত নির্বাচন হয়েছে, তারা ঐক্যবদ্ধভাবেই, বেশিরভাগ ক্ষেত্রেই ঐক্যবদ্ধভাবে তারা নির্বাচন করেছে। একই মার্কায় নির্বাচন করেছে। আজকে যেহেতু প্রতিদ্বন্দ্বী মুক্তিযুদ্ধের পক্ষের, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক, মানবিক চেতনার রাজনৈতিক দলগুলো নেই, সেই জায়গাটি মুক্তিযুদ্ধ বিপক্ষের যে সমস্ত রাজনৈতিক দল, তাদের মধ্যে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। কাজেই এটি এই একজন বলেছে, মাসুদ কামাল বলেছে, এই নির্বাচনটি হলো আমরা আর মামুরা। এই হুম, আমরা হুম, আর হুম, হুম। মামুরার নির্বাচনে জনগণ কেন যাবে? হুম, এটা হুম, হুম। সম্ভাবনা খুবই কম। কাজেই হ্যাঁ, খুবই ভালো। ভোটের হ্যাঁ। দিন টার্নওভার, ভোটের পার্সেন্টেজ, কাস্টিং পার্সেন্টেজ খুব কম হওয়ার আশঙ্কাই আমি ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। না, ধন্যবাদ আপনাকেও সাইফ সাহেব। আ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো দর্শক মণ্ডলী, শেষ করার আগে একটা কথাই বলতে হয়, গণভোট গণতান্ত্রিক হয় যখন সরকার প্রশ্ন করে, উত্তর ঠিক করে না। আজ মানুষের প্রশ্ন, এই সরকার কি শুধু প্রশ্ন করছে, নাকি উত্তর আগেই নির্ধারণ করে ফেলেছে? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন, কারণ গণতন্ত্র বাঁচে প্রশ্নে, নীরবতায় নয়। আমি তানভীর। আজকের বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ।